আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কেমিস্ট্রির ষষ্ঠ চ্যাপ্টার যে মূলের ধারণা এটার একটা সংক্ষিপ্ত ক্লাস নিব। হয়তো আজকে কিছু পড়াবো আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ বাকিটুকু শেষ করব। তো দেখো, ষষ্ঠ অধ্যায়ে তোমরা যদি এই টপিকগুলো পারো তার মানে এই অধ্যায়ের কোনো সিকিউ ইনশাল্লাহ তোমরা আটকাবো না। অনুপরমাণু হিসাব, ভরের হিসাব, দ্রব্যের ঘনমাত্রা ও আয়তন, শতকরা সংযুতি, আণবিক সংকেত, স্থূল সংকেত, প্রত্যাশিত উৎপাদ, লিমিটিং বিক্রিয়ক, লেখছি দ্রবণের প্রকৃতি, আর বলছি উৎপাদের শতকরা পরিমাণ। তো আজকে আমি অনুপরমাণুর হিসাব, তারপরে তোমার শতকরা সংযুতি, আর হচ্ছে দ্রবণের ঘনমাত্রা ও আয়তন, এই তিনটা আসলে শেষ করে দেওয়ার ট্রাই করব। মিনিমাম এই তিনটা, যদি পারি তাহলে আরেকটু করে দেবো। তো দেখা যাক, শুরু করি। তো দেখো, এই টপিকগুলো তোমাদের পারতে হবে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এখানে লিখে রাখার উদ্দেশ্যই ছিল যেন তোমরা বুঝতে পারো এই টপিকগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে এই টপিকগুলো আসবে, আর এই টপিকগুলোই তোমার মাত্র এই অধ্যায়ে আছে। তো ভাইয়া সাজাই দিলাম যে তোমার কি কি পড়তে হবে, তুমি এভাবে ধরে ধরে পড়ো টপিক, ইনশাল্লাহ তোমার আর কোনো সিকে আটকাবে না। আচ্ছা, খেয়াল করো, এই অধ্যায় পড়ার আগে আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে প্রথম 30টা মৌলের আণবিক ভর সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে প্রথম 30টা, মিনিমাম প্রথম 30টা। আর এক্সেপশনাল যে কতগুলো আছে, লাইক ধরো তোমার সিলভার, এজি, গোল্ড, এইউ, এরকম দুই একটা তোমার এক্সেপশনাল লাগতে পারে, বাট এভারেজ তোমার প্রথম 30টা মৌলের নাম জানা থাকলে হবে। এখন প্রথমে আসো মোল ব্যাপারটা কি। যেমন ধরো আমাদের অঙ্ক করতে গেলে এই ধারণাটা লাগবে। তুমি কলা কিনতে গেলে বলো 4টি কলা মানে হচ্ছে কি এক হালি কলা, 12টি কলা মানে হচ্ছে 1 ডজন কলা। ঠিক তেমন কোনো পদার্থের, প্রত্যেকটা পদার্থের কি একটা সংকেত আছে। ধরো তুমি পরমাণুর সংক্ষিপ্ত রূপকে, একটা যেটা অণু তার সংক্ষিপ্ত রূপটা কি, যৌগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি অণু। সরি ভাইয়া, স্লিপ অফ, যৌগের সংক্ষিপ্ত রূপকে অণু, অণু বলছি মানে এটা আসলে যৌগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত, আর কি বলে মৌলের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। আমি একটু পেঁচায় ফেলছি। একটা যৌগের মধ্যে একাধিক অণু থাকতে পারে, বা ধরো তুমি স্পেসিফিক কোনো যৌগ নিয়ে কাজ করতে পারো, বা তুমি কোনো মৌল নিয়ে কাজ করতে পারো, অণু অথবা পরমাণু নিয়ে। লাইক ধরো তুমি কোনো হাইড্রোজেনের কথা বলতেছো, এখন হাইড্রোজেন একা থাকতে পারে না, কিছু মৌল আছে তারা কোনো একা থাকতে পারে না, তারা সবসময় দ্বিপরমাণু। যেমন তোমার হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আর যারা হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, বুঝতে পারছো। বাট সোডিয়াম কিন্তু একাই থাকতে পারে এরকম, ম্যাগনেসিয়াম একা থাকতে কোনো প্রবলেম নেই। তো অণুর ক্ষেত্রে আণবিক ভর, আর পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর। কি বলছি ভাই, আবার শোনো। অণুর ক্ষেত্রে আণবিক ভর এবং পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যেটা বাবা, সেটা হচ্ছে তার একমূল। তার মানে এক একটা যৌগ বা যৌগের অণু বা পরমাণুর জন্য মোল সংখ্যা সমান কিন্তু ভিন্ন ভিন্ন গ্রাম। বুঝতে পারছো। যেমন ধরো তোমাকে বললাম হাইড্রোজেন অণুর কথা বলছি, এখন হাইড্রোজেন অণুর এক ভর বের করো। হাইড্রোজেনের একটা হাইড্রোজেন ভর কত, 1। হাইড্রোজেন কয়টা, দুইটা, তাহলে 1 × 2 ইকুয়াল টু কত বাবা, তুমি 2 না? তাহলে বলতে পারো তুমি 2 গ্রাম হাইড্রোজেন অণু সমান হচ্ছে 1 মোল হাইড্রোজেন। বুঝতে পারছো। এখন ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডের কথা বলতেছো, লাইক ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডের কথা বলতেছো, তাহলে সোডিয়াম ক্লোরাইডের পারমাণবিক, সরি যেহেতু এটা অণু, তাহলে আণবিক ভর বের করতে হবে, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ভর এবং ক্লোরিনের পারমাণবিক ভর বের করে যোগ করতে হবে। তো কত, 23, আর ক্লোরিন হচ্ছে 35.5। কত পাবো তুমি, 58.5। বুঝতে পারলাম। তাহলে এই 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইকুয়াল টু হচ্ছে 1 মোল সোডিয়াম ক্লোরাইড। বুঝছো। তুমি যে সালফিউরিক অ্যাসিডের কথা বলো, H2SO4, এটা কত আসে দেখো, 1 × 2 প্লাস সালফারের হচ্ছে 32, অক্সিজেনের হচ্ছে 16 গুণ 4, তাহলে বলতে পারো কত হয়, 98 হয়। 98 গ্রাম H2SO4 ইকুয়াল টু কত হবে, 1 মোল H2SO4। বুঝছো। এখন যদি তোমাকে কোনো অণু না দিয়ে পরমাণুর কথা বলতো, লাইক ধরো তোমাকে বললাম সোডিয়াম, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত, 23, তাহলে বলতে পারো তুমি 23 গ্রাম সোডিয়াম সোডিয়াম ইকুয়াল টু হচ্ছে 1 মোল সোডিয়াম পরমাণু। বুঝতে পারছো কথাটা কি ক্লিয়ার ভাইয়া? তাহলে তোমাকে র্যান্ডমলি বলতে পারে আচ্ছা আমাকে বলো তো যে 25 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে কত মোল, তাহলে তুমি ঐকিক নিয়মে চলে যাবা। কি বলছি ভাইয়া, তাহলে তুমি ঐকিক নিয়মে চলে যাবা। তোমাকে বলছি 25 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তাই তো? খেয়াল করো 98 গ্রাম সমান কি, 1 মোল।
তাহলে 1 গ্রাম সমান কত হবে? কম হবে। তোমার বলছি কত? 5 গ্রাম। তাহলে 5 গ্রাম সমান হবে কি 5/98, যা আসবে সেটাই পাবো হচ্ছে মোল। বুঝতে পারলাম? এখন আসো, বিজ্ঞানী অ্যাভোগাড্রো আবার বলছে 1 মোলের মধ্যে নির্দিষ্ট সংখ্যক অনুপরমাণু থাকে, এটাকে বলে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি 6.023 ইন্টু 10⁻23। অর্থাৎ তুমি বলতে পারো 1 মোল অণুতে এত সংখ্যক অণু থাকে। খেয়াল করো, একটু আগে যখন এটার কথাই বলি, সালফিউরিক অ্যাসিড, তাহলে বলতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কি 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি সালফিউরিক অ্যাসিডের অণু। ক্লিয়ার? কারণ যেহেতু সালফিউরিক অ্যাসিড একাধিক পরমাণু বিদ্যমান, তাই হচ্ছে এটা একটা অণু। যদি পরমাণু হইতো তাহলে বললাম এতটি পরমাণু। ক্লিয়ার ভাইয়া? এবং প্রমাণ অবস্থা মানে হচ্ছে 1 atm চাপ এবং 0 ডিগ্রি তাপমাত্রা, এই দুটাকে একসাথে বলা হয় প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থা। আদর্শ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তার মানে তুমি বলতে পারো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 6.03 ইন্টু 10⁻23 সালফিউরিক অ্যাসিডের অণু, ইকুয়াল টু বলতে পারো 22.4 লিটার। ইকুয়াল টু কত বলতে পারো? নিচে লিখি 22.4 লিটার আয়তনের গ্যাস। বুঝতে পারছো ভাইয়া? এই 4টা জিনিস থেকে তোমাকে যাই বের করতে বলুক, তুমি ঐকিক নিয়মে এটা সলভ করে ফেলতে পারবা। তোমাকে বললাম আমি, আচ্ছা বলো তো 5 গ্রামে কতটুকু পরমাণু আছে? কি বলছি ভাইয়া? 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটুকু পরমাণু আছে? তো তুমি বলছো 98 গ্রামে, দেখো এখান থেকে এই 4টা সম্পর্ক 1 2 3 4, এই 4টা সম্পর্ক ধরে আমি লিখলাম। এখানে বলতে পারি কি 98 গ্রামে অণু আছে কতটি? 6.023 ইন্টু 10⁻23টি। তাহলে কি 1 গ্রামে কম থাকবে আর 5 গ্রামে কি তার চেয়ে বেশি থাকবে? তাহলে ডিরেক্ট লিখে দিই 5 গ্রামে অণু আছে এগুলো তুমি যেটা পাবা সেটা হচ্ছে অণু, বাট তোমাকে বের করতে বলছে কি 5 গ্রামে পরমাণু বের করতে বলছে। কি বলছে? পরমাণু। তুমি যেটা পাইছো সেটা তো হচ্ছে অণু। খেয়াল করো সালফিউরিক অ্যাসিডের সংকেতটা খেয়াল করো H2SO4। এখানে কয়টা পরমাণু আছে এই অণুতে? অক্সিজেনের 4টা, সালফারের 1টা, 4 আর 1 5, 6 7। অর্থাৎ এখানে যে অণু সংখ্যাটা পাবা তার সাথে তার পরমাণু সংখ্যাটা গুণ করে দিলে হয়ে যায়। দেখো 4 5 6 7, তার মানে টোটাল কয়টা পরমাণু আছে সালফিউরিক অ্যাসিড? 7। তাহলে 7 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে কি পরমাণু সংখ্যা পেয়ে যাবে। কি পেয়ে যাও ভাইয়া? পরমাণু সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এই রিলেটেড তোমাকে যদি অণু হিসাব করতে বলে, পরমাণু হিসাব করতে বলে, বা বলতে পারে তোমার এতটি অণু সমান কত গ্রাম, তাহলে এই 4টা সম্পর্ক তুমি লিখে নিবা তোমার সুবিধার্থে, তারপর তুমি ঐকিক নিয়মে সলভ করে ফেলবা। বুঝতে পারছো? আশা করি বুঝাতে পারছি। দেখো সূত্র দিয়ে কিভাবে তুমি মূল সংখ্যা বের করবা সেটা যদি তোমাকে বোঝাইতে চাই, মূল সংখ্যাকে যদি n দিয়ে আমি লিখি, খেয়াল করো একটা টেকনিক বলে দিচ্ছে যেটা কোনোদিনও চেঞ্জ হবে না, আনচেঞ্জ অবস্থা থাকবে, তুমি মনে রাখবা, তাহলে তোমার মানে প্যাচ লাগবে না। বুঝছো? যেটা কোনোদিন চেঞ্জ হবে না, আনচেঞ্জ, এটাকে সবসময় নিচে লিখবা। অর্থাৎ মেইন যেটা থাকবে সেটা সবসময় নিচে থাকবে। তাহলে ধরো তুমি কোনো কিছু বললাম 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল, তো ওইভাবে তো তোমার টাইম ওয়েস্ট হয়েছে, ঐকিক নিয়ম লিখতে হয়েছে, 4টা জিনিস লিখতে হয়েছে। তো তুমি কিভাবে সময়কে সেভ করবা? তুমি একটা কাজ করতে পারো, তুমি লিখতে পারো W সমান হচ্ছে M। এই M মানে হচ্ছে আণবিক ভর। আচ্ছা সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর এটা কখনো চেঞ্জ হবে? কোনোদিনও চেঞ্জ হবে না। 98 হচ্ছে নিচে, যেটা আনচেঞ্জড অবস্থায় থাকবে। আর কত গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে তুমি কাজ করবে সেটা ভিন্ন হতে পারে। তুমি 2 গ্রাম করতে পারো, 10 গ্রাম করতে পারো, 10,000 করতে পারো। তাহলে তুমি বলছি কি 5 গ্রাম না, এই জন্য 5 উপরে 98 নিচে। যদি বলতাম তোমাকে 102 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল, তাহলে 102 উপরে দাও আর 98 কে নিচে দাও। বুঝতে পারছো? অথবা তুমি যদি অনুসংখ্যা দিয়ে বলতে চাও যেখানে কত মোল অনুসংখ্যা দিয়ে, তাহলে তুমি কি করতে পারো, আচ্ছা অ্যাভোগাড্রোর যে সংখ্যা এটা তো কোনোদিন চেঞ্জ হবে না, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যাটা নিচে লেখো 6.023 ইন্টু 10। আর কতগুলো অণু নিয়ে তুমি কাজ করতেছো সেই অণুটা এখানে বসায় দাও, ধরো আমি দিই। অথবা তুমি যদি লিটারের জন্য প্রকাশ করতে চাও, আচ্ছা প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন যে 22.4 লিটার, এটা কখন চেঞ্জ হবে না তো 22.4, 22.4 নিচে। আর কত গ্রাম নিয়ে কত লিটার নিয়ে তুমি কাজ করতেছো সেই লিটারে এই যে ভি এর মানটা তুমি উপর বসায় দাও,
তাহলেই পেয়ে যাবে তুমি মোল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন আসো শতকরা সংযুতি। কি বলছি, শতকরা সংযুতি মানে তুমি যদি 100 এই পুরোটাকে 100 ধরো, তাহলে 100 মধ্যে কে কতটুকু আছে এটাই জানতে চাইছে। তোমাকে ধরো বললাম সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি H2SO, তাহলে ফার্স্ট অফ অল এটার আণবিক ভর বের করো। এটা কত হয়? 98 গ্রাম হয়। এটা আণবিক ভর কত হয়? 98 আছে। গ্রাম গ্রাম হলে তো মোল হয়ে যাবে 98। তাহলে তুমি বের করো এখানে কয়টা পরমাণু আছে। হাইড্রোজেন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে, সালফার পরমাণু আছে। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুতি, হাইড্রোজেনের শতকরা সংযুতি এই সালফিউরিক অ্যাসিডের যেটা টোটাল আছে সেটা নিচে লিখবা। বের করতেছো কার? হাইড্রোজেনের। হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা, তাই গুণ করছি। শতকরায় প্রকাশ করব না, তাই 100%। 100 গুণ করব, এই যে এটা পাবো। তাহলে কি আমি হাইড্রোজেনের শতকরা সংযুতি পাবো। এখন বের করো সালফার, সেম প্রসেস। টোটাল যেটা পাবো সেটা হচ্ছে নিচে। সালফার একটা সালফারের পারমাণবিক ভর কত? 32। সালফার কয়টা আছে? একটাই, তো গুণ করার প্রয়োজন নাই। বুঝছো? যদি অক্সিজেন বের করতে চাও, সেম 98 নিচে, অক্সিজেন কত? 16। অক্সিজেন কয়টা আছে? 4টা, 4 দিয়ে গুণ করো, 100। এইভাবে যেই মূলের যোগের কথাই বলুক তোমাকে, যে অণুর কথাই বলুক যোগের, তুমি সবগুলোরই কি শতকরা সংযুতি বের করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো দ্রবণ ব্যাপারটা কি। দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। খেয়াল করো, তোমার কাছে আমি একটু চিনি শরবত চাইছি, তুমি কি করছো? চিনি আর পানি যোগ করছো। যার মধ্যে ডুবে ছিল, অর্থাৎ বেশি ছিল কোনটা? পানি। এটা হচ্ছে কি? দ্রাবক। পানিটা কি? দ্রাবক। আর তুমি দিছো এখানে চিনি, এটা হচ্ছে কি? দ্রবক। এই দুইটা তুমি যে মিশাইছো, এরপরে যেটা পাচ্ছ সেটা হচ্ছে চিনির যে শরবতটা, এটা হচ্ছে কি? দ্রবক। এই শরবতটার নাম কি? দ্রবক। এখন ঘনমাত্রার ব্যাপারটা কি? ঘনমাত্রা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত হয়, অর্থাৎ মিশে যায়, ওটাকে বলা হয় দ্রবণের ঘনমাত্রা। খেয়াল করো, দ্রবণের ঘনমাত্রাকে এস দিয়ে প্রকাশ করে। বলছি কি 1 লিটার দ্রবণ হতে ভি লিটারের জন্য n মোল দ্রব দ্রবীভূত হয়। ধরো তাহলে 1 লিটারের জন্য কম হবে, তাহলে হবে কি n বাই ভি। তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত হয় সেটা হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা। তাহলে পাইলাম কি এস ইকুয়াল টু হচ্ছে n মোল। এটা হচ্ছে ঘনমাত্রা। তোমরা এমসিকিউ সলভ করতে লাগবে। n হচ্ছে মোল, ভি হচ্ছে লিটার এককে আনবা। তাহলে এটা কি? মোল। আর এটা উপর চলে গেলে হবে কি? ইনভার্স হয়ে যাবে, মোল পার লিটার। তাহলে ঘনমাত্রা একক কি পাইছো ভাইয়া? মোল পার লিটার। বুঝতে পারছো? এখন যদি বলো তোমার কোনো সময় সেমি মোলার, সেমি মোলার মানে হচ্ছে যেই দ্রবণের মোলার এটা হচ্ছে 0.5, ওই তুমি মোল পার লিটার না লিখে বড় হাতের এম দিয়ে বলতে পারো মোলার 0.5 মোলার, এটা হচ্ছে সেমি মোলার। যদি বলে ডেসি মোলার, তার মানে বুঝতে পারো তুমি 0.1 মোলার। তোমাকে যদি বলে 2 মোলার দ্রবণ কি, তাহলে বলবে 1 লিটার নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন তাকে বলে 2 মোলার। যাই বলবে তুমি এটা বলতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে যে সূত্রটা কাজে লাগবে তোমার, W ইকুয়াল টু হচ্ছে SVM ডিভাইডেড বাই 1000। এই W মানে কি? দ্রবের গ্রাম এককে ভর। কি এককে? গ্রাম এককে ভর দ্রবের। এই S মানে তো ঘনমাত্রা, মাত্রা বুঝতে পারলাম। V মানে হচ্ছে আয়তন। V মানে কি? আয়তন। এটা মানে মিলিলিটার এককে। বুঝতে পারছো? এটা কি এককে? মিলিলিটার। আর M হচ্ছে কি? আণবিক ভর। M কি? আণবিক। তাহলে ধরো তোমাকে তিনটা ভ্যালু দিয়ে দিবে, তোমাকে যে কোনো একটা জানতে চাই। তো ধরো তোমাকে এস এর মান দিছে, ভি মান দিছে, এম এর মান দিছে, ডাব্লিউ জানতে চাইবে, তুমি ডাব্লিউ এই সূত্র বসাই করে ফেলবা। তোমাকে এস জানতে চাবে, তাহলে তুমি এটাকে কোনাকুনি গুণ করে এস এর মান বের করে ফেলবা। তোমাকে এম জানতে চাবে, তুমি এম করে ফেলবা। বুঝতে পারছো? তাহলে তোমাকে যাই চাক তুমি এই সূত্রটা শুধু মনে রাখবা, তাহলে ম্যাক্সিমাম অঙ্কের গগুলো সাধারণত এটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে?
আজকের মতো এতটুকুই, এই তিনটা কনসেপ্টই থাক। বাকি ক্লাসে তোমাকে লিমিটিং বিক্রিয়ক, প্রত্যাশিত উৎপাদ, তারপর দ্রবণের প্রকৃতি, আনুষঙ্গিক যেই টপিকগুলো থাকে ইনশাআল্লাহ আলোচনা করবো। দেখা হবে নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।